আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে রসায়নের 11তম অধ্যায়ের খনিজ সম্পদ এবং জীবাশ্ম অধ্যায়ের কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছি। খুব সহজে যেন এটা অ্যান্সার করতে পারো, কিভাবে অ্যান্সার করবে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সাথে সাথে বোর্ড কোশ্চেন বরিশাল বোর্ড 2025 সালের একটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো আমরা কিভাবে এটা সলভ করি। তো 1 নম্বর উদ্দীপক দেওয়া আছে প্রোপাইল ক্লোরাইড এবং অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে এ যৌগ দেওয়া নাই, এবং 2 নম্বর দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বি যৌগটা দেওয়া নাই, বাকিগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আসো যে ক এবং খ, এটা তো আসলে মানে সৃজনশীলের মধ্যেকার অংশ না, আসলে ক খ ওইটা যে কোনোটা হতে পারে। এটা হচ্ছে এই প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে কোনো মিল থাকবে না, অর্থাৎ এটা হচ্ছে জ্ঞানমূলক, এটা হচ্ছে অনুধাবন। তো জ্ঞানমূলক এই প্রশ্ন, আমি দেখা হচ্ছে রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিড, রেকটিফাইড স্পিড কি? রেকটিফাইড স্পিড হচ্ছে 96% 96% কি ইথানল। তাহলে 96% ইথানল, অর্থাৎ 96% ইথানল, এই যে এই ইথানল এটা, আর হচ্ছে 4% পানি, এটা হচ্ছে রেকটিফাইড স্পিড। আচ্ছা, এখানে দেখো আরেকটা প্রশ্ন বলা হয়েছে বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? তো বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় এই কারণে যে দেখো বেনজিনের সংকেত হচ্ছে C6H6 বেনজিন। তো বেনজিনের আমরা যদি গঠন দেখি, তো বেনজিনের দেখো যে এরকম ভাবে 6টা হাইড্রোজেন, এবং দেখো এখানে যে দ্বিবন্ধন, বেনজিনের যে দ্বিবন্ধন সেটা হচ্ছে একটা পরপর, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, এক একক বন্ধন একটা দ্বিবন্ধন, এইভাবে পরপর থাকে। তো পরপর থাকে, এবং এইটা বেনজিন তোমার হচ্ছে হাকেল তত্ত্ব 4n+2 সংখ্যক এই সূত্র মেনে চলে। কিভাবে? এটা হচ্ছে নাম্বার অফ সাইকেল, অর্থাৎ এরকম চক্রের সংখ্যা। যেমন এখানে এটা হচ্ছে একটা চক্র আছে, কয়টা চক্র আছে? একটা, তাহলে 4+2 অর্থাৎ 6। এখানে কার্বনের সংখ্যা কিন্তু 6, ঠিক আছে? কার্বনের সংখ্যা কত? 6। তা এখন দেখো যে কার্বনের সংখ্যা যদি 6 হয়, তাহলে এই অনুসরণ করলো। আর এটা হচ্ছে একক বন্ধন এবং দ্বিবন্ধন পরপর থাকে, ঠিক আছে? একক বন্ধন এবং দ্বিবন্ধন পরপর থাকে। আর অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য, অর্থাৎ সুমিষ্টি গন্ধযুক্ত, অ্যারোমেটিক কি? সুমিষ্টি গন্ধযুক্ত, এই যে এইটা থাকে, এই জন্য এদেরকে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়ে থাকে, বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা থাকে। আচ্ছা, এরপর আমরা দেখবো, দেখো গ নাম্বারটা, এ যৌগ। তাহলে এ যৌগটা কি হবে? এখানে প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হচ্ছে কি? প্রোপিন। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে প্রোপিন। আচ্ছা, তো এটা বলছে, তাহলে এটা একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ হলো, এটার নাম হলো প্রোপিন। তো আমরা জানি যে অসম্পৃক্ত যৌগ কোনটা? যারা কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, তারা হচ্ছে কি? অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে?
এই যে তাহলে অসম্পৃক্ত পরীক্ষার আমরা মোটামুটি দুইটা ভাবে শিখছিলাম, একটা হচ্ছে ব্রমিন পানি পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তো ব্রমিন পরীক্ষা কোনটা, যে দেখো যে এই যৌগ তাহলে ডাইব্রোমো, এই যে ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন হবে, ঠিক আছে, ডাইব্রোমো প্রোপেন, এটা হচ্ছে ডাই ব্রোমো প্রোপেন, 1 2 3 3 কার্বন প্রোপেন। আচ্ছা, তো ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হবে এবং সাথে সাথে এর যে লাল বর্ণ এটা অপসারিত হয়ে যাবে। তাহলে এই থেকে আমরা বুঝলাম যে এটা একটা অসম্পৃক্ত যৌগ। আরেকটা আছে, আরেকটা পরীক্ষা বলতাম, এটা হচ্ছে তাহলে কি পরীক্ষা বলছি, ব্রমিন পানি পরীক্ষা, ঠিক আছে। আর এটা হচ্ছে আরেকটা বলি, এটা হচ্ছে বেয়ার পরীক্ষা, ঠিক আছে। এটা হচ্ছে এই দেখো, এটা জারণ করব কিসের উপস্থিতিতে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, উপরে লিখি পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি কি উৎপন্ন হবে, দেখো প্রোপিলিন, প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হবে, কি প্রোপিলিন গ্লাইকল। তাহলে প্রোপিলিন গ্লাইকল যদি উৎপন্ন হয় তাহলে কি হবে, এটার যে বর্ণ আছে এটা কি বর্ণ, গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা দূরীভূত হয়ে যাবে। ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে এর মধ্যে? আশা করি তোমরা এটা সম্পর্কে খুব ভালো বুঝতে পারছো, যে তাহলে এটা আমরা প্রমাণ পাইলাম যে এই যৌগটা একটা হচ্ছে, এই যৌগটা অর্থাৎ প্রোপিন একটা অসম্পৃক্ত যৌগ। ক্লিয়ার? ওকে, এখন আসো বি হতে একটি যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণীর দেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। তো এইটাতে কোনটা ব্যবহৃত হয়, আমার মনে হয় ফরমালিন। কি তৈরি হয়, ফরমালিন ব্যবহৃত হয়, মৃত ইকে ফরমালিনে রাখা হয়। তাহলে ফরমালিনের হচ্ছে এইটার 40% জলীয় দ্রবণ, এটার নাম হচ্ছে ফরমালডিহাইড। অ্যালডিহাইডের বা মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলছি, ফরমালিন, ফরমালডিহাইড। তাহলে ফরমালিন এটা দ্বারা কি করব, এটা দ্বারা হচ্ছে মৃতদেহ সংরক্ষণ করতে জীববিজ্ঞান ল্যাবরেটরিতে এগুলো খুব মানে ব্যবহার হয়। আচ্ছা, এখন দেখো আমি এটা পরেরটা আমি একটু দেখাচ্ছি। তাহলে বি যৌগ এটা একটু তৈরি করে নিই। এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া করলে সোডিয়াম ইথানয়েড আর পানি। এখন আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে এগুলো বলেছি যে এইখান থেকে এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে দুটা, এখানেও দুটো আছে, এটা হচ্ছে বি যৌগ। এটা কি যৌগ, এটা হচ্ছে বি যৌগ। বি যৌগ হচ্ছে কি সোডিয়াম ইথানয়েড, কিন্তু আমার লাগবে একটা কার্বন, এটা আছে দুটা কার্বন, তাহলে একটা কার্বন কমাইতে হবে, কি করতে হবে, একটা কার্বন কমাইতে হবে। যদি একটা কার্বন আমি কমাইতে চাই তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কি করতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক কিনা? তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কিভাবে করব, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সোডা লাইম। তাহলে এই যে সোডিয়াম ইথানোয়েট এর নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট কে ডিকার্বক্স তোমার হচ্ছে সোডা লাইমের সাহায্যে বিক্রিয়া করলে উৎপন্ন হবে হচ্ছে কি মিথেন, একটা কার্বন কমে যাবে আর এখানে উৎপন্ন হচ্ছে
সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। আর এই চিহ্নটা আসলে তীর মানে ডেল্টা তাপ বোঝানো হয়। আচ্ছা, তাহলে এখন আমি পেলাম হচ্ছে এটা হচ্ছে মিথেন। তো আমার দরকার হচ্ছে মিথানল, ঠিক আছে। তাহলে আমি একে আমি ব্রোমিনের সাথে বিক্রিয়া করব। এই দেখো সূর্যালোকের উপস্থিতি, ইউভির রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে উৎপন্ন হবে হচ্ছে মিথাইল ব্রোমাইড প্লাস HBr, হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে এই যে এই মিথাইল ব্রোমাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে আসবে হচ্ছে মিথানল প্লাস সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা, এখন যে আমরা মিথানল পেলাম, এটাকে জারিত করলে অ্যালডিহাইড পাবো, ঠিক আছে। তাহলে আসো, এটা হচ্ছে মিথানল, এটাকে আমরা জারিত করব জাইমান অক্সিজেন আর হচ্ছে জারক পদার্থ K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। এই জারক পদার্থ দ্বারা জারিত করলে এখানে হয়ে যাবে হচ্ছে অ্যালডিহাইড বা এটা হচ্ছে অ্যালডিহাইড বা মিথানল, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার 40% জলীয় দ্রবণ, অর্থাৎ এই যে মিথানল, এই মিথানলের 40% জলীয় দ্রবণ, যেটা কিনা মৃত প্রাণীর দেহ সংরক্ষণে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো আশা করি আমার এই ক্লাসে তোমরা সম্পূর্ণরূপ বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে যদি কোনো ক্লাসে পরবর্তীতে তোমাদের চাহিদা থাকে অথবা কোনো সমস্যা থাকে। যদি ইভেন তোমরা যদি সবাই মিলে যদি আমার ক্লাস করতে চাও, আমি লাইভ ক্লাসও করাবো তোমাদেরকে ইনশাআল্লাহ, ঠিক আছে। ভালো থাকবে সবাই।